আসসালামু আলাইকুম। হ্যালো। আহ সবকিছু আশা করি ঠিকঠাক আছে। আমি স্পিকার থেকে সবকিছু একটু চেক করে নেই। আমরা যারা এবার কেবল এসএসসি পরীক্ষা দিলাম, যারা এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল, অর্থাৎ এসএসসি 2026 সালের যারা পরীক্ষার্থী, তারাই এইচএসসি 2028। 2028 সালের যারা পরীক্ষার্থী হবে এইচএসসিতে, তো অনেকেই অনেক জায়গায় হয়তো বা অনেকগুলো কোর্সে ভর্তির ব্যাপার-স্যাপার নিয়ে চিন্তা করছো। তোমাদের জন্য আমি একদম প্রথম থেকে রসায়নের এই জায়গাটাকে শুরু করছি। প্রথম লেকচারটায় আমরা কিছু জিনিস আলোচনা করব যেগুলো আমাদের এইচএসসি লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে রসায়ন কিভাবে করব, রসায়নের কার্যক্রম কিভাবে পরিচালনা করলে রসায়নে ভালো করা সম্ভব, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আর তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো যেটা যে এইচএসসিতে খুব কম সময় পাওয়া যায়। এসএসসিতে যেমন 2 বছর আমরা একটানা পাই, এইচএসসিতে এরকম 2 বছর পাওয়া যায় না। সর্বসাকুল্যে হয়তো 18 মাস আমরা পাবো। অনেক বড় একটা সিলেবাস। আমরা এসএসসিতে যখন দেখেছি তখন মোট রসায়নের লেকচার চ্যাপ্টার ছিল হচ্ছে 12টা, কিন্তু এইচএসসিতে চ্যাপ্টার আরো কম। অর্থাৎ রসায়ন প্রথম পত্র যেটা, সেখানে আছে 5টা, আর রসায়ন দ্বিতীয় পত্রে আছে 5টা। রসায়ন প্রথম পত্রের যে 5টা চ্যাপ্টার, সেগুলো হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, গুণগত রসায়ন, মৌল পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন এবং হচ্ছে কর্মমুখী রসায়ন। দ্বিতীয় পত্রে এরকম ভাবে আছে পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন এবং হচ্ছে অর্থনৈতিক রসায়ন। এই হচ্ছে টোটাল 10টা চ্যাপ্টার। আর এই 10টা চ্যাপ্টার আমরা 9-10-এর যে বইটা পড়ছিলাম, সেটা খুবই ছোট একটা বই। এইখানে একটা চ্যাপ্টারে যতগুলো টপিকস, যতগুলো লেকচার দরকার হয়, পুরো বইয়েও ততগুলো লেকচার দরকার হয় না। ঠিক আছে? এটা হচ্ছে এসএসসি আর এইচএসসির মধ্যে ডিফারেন্স। আহ এখানে যারা ভালো কিছু করে আসে নাই বিগত সময়ে, অর্থাৎ এসএসসিতে, তাদের ক্ষেত্রে একটু টাফ, কিন্তু রিকভার করা সম্ভব। এই রিকভারি টাইমটা কোনটা? রিকভারি টাইমটা হচ্ছে এসএসসির পরের যে সময়টা, এখানে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনার দরকার হয়। তার মধ্যেও অনেকেই যারা ভালো শিক্ষার্থী, তারা কলেজ অ্যাডমিশন, যেমন নটরডেম কলেজ, সেন্ট জোসেফ, হলি ক্রস, এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। তার মধ্যেও হয়তোবা তারা দেখা যাচ্ছে প্রিপারেশন নেবে, এবং এই প্রিপারেশনের জায়গাগুলো কিভাবে কি করতে হবে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। আর তার মধ্যে আমরা একটা ক্লাসও শর্টকাটে নেওয়ার চেষ্টা করব, যতটুকু সময় নিয়ে নেওয়া যায়। হুম। আচ্ছা, তো ক্লাসের তাদের ক্ষেত্রে একটু টাফ, কলেজ অ্যাডমিশন, যেমন আচ্ছা, ভিডিও সবকিছু ঠিকঠাক। আমি প্রথম থেকে যে জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম, সেগুলো একটু গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদের ক্লাসটা করতে হবে। আর এইচএসসি রসায়ন যে খুব টাফ এমনটা বলা বাহুল্য। যারা আসলে রসায়ন বোঝে তাদের জন্য সহজ সবসময়ই, সেটা এসএসসি হোক বা এইচএসসি হোক। আর রসায়নে ভালো করতে হলে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে। পড়াশোনার বিকল্প এখানে কোনো কিছু নাই। রসায়নের বিক্রিয়া থেকে শুরু করে সকল কার্যক্রম ভালোভাবে বুঝতে হবে। না বুঝলে সেই অনুযায়ী কার্যক্রমকে প্রসারিত করতে হবে এবং পড়াশোনার গতি বাড়াতে হবে। ঠিক আছে? এখানে ঢিলেঢালাভাবে কোনো কিছু করা সম্ভব না। তো প্রথমত আমাদের যে চ্যাপ্টার, সেটা হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরির নিরাপদ
ব্যবহার। এটা হচ্ছে আমাদের প্রথম লেকচার আজকে। লেকচার হলো 1। এই লেকচারে আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের A to Z ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব এবং এই ডিটেলসের মধ্যে যা যা প্রয়োজন সবটুকুই আমি বলবো। হ্যাঁ, ভিডিও লেকচারগুলোতে আমি দেখেছি কিছু মানে অসম্পূর্ণতা থাকে, মানে কেউ পুরোটা নিখাঁজ করে নাই এরকম একটা অবস্থা আমি দেখেছি। বিভিন্ন বইগুলোর তথ্য কালেক্ট না করেই ক্লাস, যে কোনো একটা বই থেকে, সেটা ভালো, কিন্তু মনে হয় সকল তথ্য একসাথে পড়লে একাধিক বই পড়ার প্রয়োজনীয়তাটা কমে আসে। তখন একটা বই পড়লেই হয় এবং সে অনুযায়ী লেকচার নোট থাকলেই হলো। ঠিক আছে? প্রথমত আমরা ল্যাবরেটরিতে ঢোকার জন্য কিছু নিয়ম নীতি পালন করতে হবে। ল্যাবরেটরির কিছু নিয়ম নীতি আছে। এরকম নিয়ম নীতির সংখ্যা হইল 17টা। ঠিক আছে? এই নিয়ম নীতিগুলো আমাদের জীবন রক্ষাকারী নিয়ম নীতি। এই জন্য ল্যাবরেটরির যে নিয়ম নীতিগুলো আছে 17টা, এই 17টাকে আমরা বলবো হচ্ছে গোল্ডেন রুলস। এগুলোর নাম বলবো হচ্ছে গোল্ডেন রুলস। তাহলে প্রথমত আমরা মনে রাখবো হচ্ছে গোল্ডেন রুলস হচ্ছে কত না, 17টা। গোল্ডেন মানে হচ্ছে সোনালী, রুলস মানে হচ্ছে নিয়ম। আমরা সোনালী নিয়মের সংখ্যা হচ্ছে 17টা। এই 17টা নিয়ম যদি আমরা পালন করি ঠিক মতো, তাহলে আমাদের ল্যাবরেটরিতে কোনো ধরনের দুর্ঘটনা, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে না। কিন্তু এই নিয়মগুলো যদি আমরা ঠিক মতো পালন না করি বা কোনো কারণে যদি আমরা এর ব্যত্যয় ঘটাই, আমাদের জীবনহানির মতো সংখ্যা বা আমাদের অঙ্গহানির মতো সংখ্যা ঘটবে। এই জন্য রাসায়নিক দ্রব্য নিয়ে যেহেতু আমরা ল্যাবরেটরিতে কাজ করব, আর ল্যাবরেটরি যেহেতু রসায়ন গবেষণাগার, তো এই রসায়ন গবেষণাগারে রসায়নের মূল কার্যক্রম হচ্ছে রাসায়নিক দ্রব্য নিয়ে। রাসায়নিক দ্রব্যগুলো কখনো কখনো উদ্বায়ী হয়, আর এগুলো হচ্ছে বিস্ফোরণ হতে পারে, অথবা এগুলোতে বিভিন্ন ধরনের আহ, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো সেই পরিস্থিতি এড়ানোর জন্য বা লাইফ সেভিং রুলস আমরা এগুলো বলতে পারি, জীবন রক্ষাকারী নিয়ম। তো এই 17টা রুলসের মধ্যে প্রথমত আমাদের পুরো বডি সেফটির জন্য কি কি লাগবে, এরকম 6-7টা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো, টোটাল 7টা। সেটা হচ্ছে আমাদের মাথার জন্য, চোখের জন্য, পুরা মুখের এই মাস্কের জন্য 3টা, পুরো বডির জন্য একটা, তারপরে আমাদের হাতের জন্য এবং হচ্ছে পায়ের জন্য। এই টোটাল 7টা জিনিস। তাহলে আমরা 1 নাম্বার থেকে যদি প্রথম থেকে আসার চেষ্টা করি, 1 নাম্বারে আমরা মনে রাখবো হলো মাথা। তো মাথার বা হেড, যখন আমরা চিন্তা করছি মাথা রক্ষা করার জন্য, আমাকে মাথায় অবশ্যই আহ টুপি পরতে হবে। ঠিক আছে? মাথায় আমাদের কি পরতে হবে? টুপি পরতে হবে। এখন মাথার টুপিটা কি হুজুরদের টুপির মতো, বা কিংবা হচ্ছে আমরা যে নর্মাল যে ক্যাপগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু না। এগুলো হচ্ছে এক ধরনের আহ ওয়ান টাইম যে টুপিগুলো আছে, আমরা করোনাকালীন সময় যে টুপিগুলো ব্যবহার করেছি, বা ডাক্তাররা কিংবা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যারা ফুড সার্ভ করে তাদেরকে এগুলো করতে দেখি। এই ধরনের কিছু টুপি আছে, সেগুলো আমাকে ব্যবহার করতে হবে। তো এইখানে টুপি বা এই ক্যাপ সম্পর্কে এতটুকুই আলোচনা করলেই হবে। তারপরে আমাদের আছে চোখ। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মানব দেহের জন্য। তো চোখ বা আইয়ের জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নিরাপদ চশমা। চোখের জন্য আমাকে ব্যবহার করতে হবে নিরাপদ চশমা। এখন এই নিরাপদ চশমার কার্যক্রম যখন আমরা আলোচনা করব, এটার আরো একটা নাম আছে। ঠিক আছে? নিরাপদ চশমার আরেকটা নাম হচ্ছে গগলস। নিরাপদ চশমার আরেকটা নাম হলো গগলস। গগলস যদি আমরা যাই, গগলস, অথবা এটাকে বলা হবে রাসায়নিক, এটার আরেকটা নাম হচ্ছে রাসায়নিক পালস গগলস। ঠিক আছে?
এই নামে আমরা এটাকে ডাকতে পারবো। তো এই নিরাপদ চশমাগুলো কেমন হবে? আমি যে চশমা পরে আছি সেরকম কিনা? আমি যে চশমা পরে আছি সেই চশমার দুই সাইড দিয়ে ফাঁকা আছে। আসলে নিরাপদ চশমাটা সায়েন্টিস্টরা যে চশমা পরে সেটা। এই চশমার দুই পাশে দুইটা রক্ষা গ্লাস বা রক্ষা প্লেট থাকে, এটাকে বলা হয় আই শিল্ড। নিরাপদ চশমার মধ্যে একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে আই শিল্ড। এখন এই নিরাপদ চশমার মধ্যে স্টাইলিশ কোনো কিছু হবে না, যেমন কন্টাক্ট লেন্স। আমরা মানুষজন অনেককে দেখি বিয়ে বাড়িতে এটা পড়ে যায়, কন্টাক্ট লেন্স। এই কন্টাক্ট লেন্স এখানে ব্যবহার করা যাবে না। নিরাপদ চশমা কেমন হবে? নিরাপদ চশমার প্রধান যে কাজ সেটা হচ্ছে যে বিভিন্ন উদ্বেগী পদার্থ থেকে আমাদের চোখকে রক্ষা করবে। ঠিক আছে? তো নিরাপদ চশমা ব্যবহার করতে হবে, আমাদের কন্টাক্ট লেন্সের ব্যবহার করা যাবে না। আর এই নিরাপদ চশমার দুই পাশে আমি বলেছি যে এই দুই পাশে মানে এই দুই সাইডে একটা রক্ষা গ্লাস বা রক্ষা প্লেট থাকবে, যেটার নাম হচ্ছে আই শিল্ড। ঠিক আছে? তো এই নিরাপদ চশমা ছাড়া আমাদের কোনোভাবেই ল্যাবরেটরিতে প্রবেশ করা উচিত না। তারপরে যদি আমরা আসি, চোখের নিচে আমাদের আছে তো মানে মুখ, এখানে আমরা মাস্ক ব্যবহার করব। 3 নম্বরে আমরা বলবো হচ্ছে মাস্ক। 3 নম্বরে আমরা কি বলবো? মাস্ক। তো এই মাস্ক কেন ব্যবহার করতে হবে? আমরা ল্যাবরেটরিতে বেশিরভাগ সময় কি ব্যবহার করি? রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করি। তো এই রাসায়নিক দ্রব্যগুলো যেগুলো আছে সেগুলোর জন্য আমাদের প্রথমত যে কাজটা দরকার সেটা হলো যে রাসায়নিক দ্রব্যগুলো বেশিরভাগই হয় হচ্ছে উদ্বায়ী, অর্থাৎ এগুলো উঠতে পারে। এগুলো আমাদের চোখে মুখে প্রবেশ করে, এগুলো হয় বিষাক্ত হয় বা এগুলো হচ্ছে আমাদের ধোঁয়াযুক্ত হয়। তো আমি বলেছি যে মাস্কের মধ্যে আমরা কেন পরবো? রাসায়নিক দ্রব্যগুলো হচ্ছে উদ্বায়ী হবে, বিষাক্ত হয় এবং হলো কি এগুলো ধোঁয়া সৃষ্টি করে। এর কারণে আমাদের বিভিন্ন ধরনের মাথা ব্যথা হতে পারে, চোখ জ্বালাপোড়া করতে পারে এবং আমাদের শ্বাসকষ্ট হতে পারে। তো এই মাস্ক পরলে সেই জায়গা থেকে আমাদের রক্ষা করতে পারি আমরা আমাদেরকে। তো মাস্ক পরতে হবে এই কারণে যে মাস্কের প্রধান কারণ হচ্ছে যে আমরা অনেক সময় ল্যাবরেটরিতে যে কাজগুলো করি, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে আমাদের হলো মিথেন গ্যাস, এসব নিয়ে কাজ করি। তারপরে হচ্ছে আহ, এর বাইরে আমরা কাজ করি হচ্ছে ক্লোরিন গ্যাস নিয়ে। কি নিয়ে কাজ করি? ক্লোরিন। এরপরে হচ্ছে আমাদের H2S, সালফার ডাইঅক্সাইড, মানে সালফারের এটা আমরা ব্যবহার করি। এরপরে আমাদের দেখেন যে ল্যাবরেটরিতে আমরা যে কাজগুলো করি আর একটা বিষয় সেটা হলো নাইট্রোজেন নিয়ে কাজ করি। হ্যাঁ, আমরা কাজ করি হচ্ছে অ্যামোনিয়া নিয়ে। এই গ্যাসগুলা খুবই বিষাক্ত। তো নাইট্রোজেনের গ্যাস দেখেন এখানে দুইটা, কার্বনের এখানে কয়টা? এই তিনটা। ক্লোরিন একটা ক্ষয়কারী পদার্থ এখানে আছে, তারপরে সালফারের হচ্ছে এগুলা। এগুলো হচ্ছে অনেক বেশি উদ্বায়ী এবং এগুলো ঝাঁঝালো গন্ধযুক্ত। এর মধ্যে দেখেন কার্বন মনোক্সাইড যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে নীরব ঘাতক। তো এই নীরব ঘাতক থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করতে হবে মাস্ক। দেখেন আগুন জ্বালাতে কি ব্যবহার করা হয়? অক্সিজেন, নাকি? কিন্তু আগুন নিভানোর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? আগুন নিভানোর জন্য। তাহলে আগুন নিভানোর জন্য আমাদের কি ব্যবহার করা হবে? কার্বন ডাইঅক্সাইড। মিথেন, এটা আমরা জানি একটা গ্রিন হাউস গ্যাস, বা এই মিথেন গ্যাসটা হচ্ছে আমাদের কি রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অ্যামোনিয়া, এগুলো হচ্ছে বিষাক্ত এবং এগুলোর দুর্গন্ধ আছে। তারপরে দেখেন সালফার ডাইঅক্সাইড, পচা ডিমের মতো গন্ধ, হাইড্রোজেন সালফাইড, এগুলোর গন্ধ আলাদা। তো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য, যেগুলো আমাদের শরীরের মধ্যে গেলে বা আমাদের যদি এগুলো ভেতরে প্রবেশ করে বা আমাদের চোখে যায় বা আমাদের মুখের ভেতর দিয়ে যদি এগুলো প্রবেশ করে, তাহলে আমাদের যেই কাজগুলো হতে পারে, প্রথমত একটা জিনিস আমরা মনে রাখবো যে আমাদের হতে পারে শ্বাসকষ্ট। কি হতে পারে? শ্বাসকষ্ট হয়। ঠিক আছে? 2 নম্বরে হচ্ছে মাথা ব্যথা হইতে পারে। মাথা ব্যথা বা মাথা ধরা। 3 নম্বরে আমরা মনে রাখবো হচ্ছে চোখ জ্বালাপোড়া করতে পারে, বা সরাসরি মনে রাখবো বিভিন্ন অঙ্গহানির কারণ হচ্ছে জ্বালা জ্বালা যন্ত্রণা করতে পারে। তাহলে এই জ্বালা যন্ত্রণার পরে আমরা আরেকটা জিনিস মনে রাখবো হচ্ছে চোখে পানি আসা। হ্যাঁ, এই ধোঁয়াগুলো যদি আমাদের চোখে যায়, চোখে কি আসবে? পানি আসবে। তো
চোখে রক্ষা করার জন্য আমরা অলরেডি গগলসের কথা বলেছি। আর মুখের মাধ্যমে যেন কোনো কিছু আমাদের ভেতরে না যায়, এই জন্য আমরা কি ব্যবহার করবো? মাস্ক। এটা হচ্ছে আমাদের কি গেল, মাস্কের কাহিনী গেল। 3 নাম্বারের পরে আমাদের 4 নাম্বার যে জিনিসটা আছে, দেখেন মাস্কের পরেই হচ্ছে আমাদের বডি। আমাদের বডির মধ্যে আমাদেরকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাপ্রন। আমাদের বডির সুরক্ষার জন্য আমাদেরকে যে জিনিসটা পড়তে হবে সেটার নাম হলো কি? অ্যাপ্রন। আমি বোর্ডের এইটুকু মিশাই দিয়ে আমরা অ্যাপ্রনের দিকে যাই। তো এর মধ্যে আমি আর একটু জিনিস বলি যে আমরা কেন মাস্ক পরবো। হ্যাঁ, মাস্কের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে মাস্ক যদি আপনি না পরেন কি কি ঘটনা ঘটতে পারে আপনার সাথে। ঠিক আছে, প্রথমত দেখেন, যদি শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে আপনি যদি পানির বিক্রিয়া করান, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে তৈরি করবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা একটা প্রশমন বিক্রিয়ার মতো। আহ, এই বিক্রিয়াটা আমরা একটু বুঝি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি আমাদের শুকনো অবস্থায় থাকে, এটা আমাদের একটা বই আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি অবস্থায়? শুষ্ক। এর সাথে বিক্রিয়া করবে হচ্ছে আমাদের পানি। ঠিক আছে, তো পানি যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে আমাদের তৈরি হচ্ছে এল ও এইচ, কি বলেন তো, 3 প্লাস হচ্ছে 3 ECl। আচ্ছা, বিক্রিয়াটা একটু মেলানোর চেষ্টা করি। এখানে অ্যালুমিনিয়াম একটা, এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা। এখানে অক্সিজেন দেখেন 3 × 3টা, এখানে অক্সিজেন 3টা, হাইড্রোজেন এখানে মোট 6টা, 3 × 6টা হাইড্রোজেন, এখানে আছে 3টা, এখানে আছে 3টা হাইড্রোজেন। ক্লোরিন এখানে 3টা, এখানে ক্লোরিন কয়টা আছে? 3টা। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া সমতাকরণ কমপ্লিট। এই বিক্রিয়াটার ক্ষেত্রে যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে পানির মৌল বা পানি বিক্রিয়া করবে, আমরা পাবো হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো। এই বিক্রিয়ায় সবচেয়ে কঠিন একটা জিনিস বলি যে মানুষের চোখ, নাক, কানের ক্ষতির পর্যন্ত আক্রমণ হতে রক্ষা করবে। আমি এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা ঘটবে, যে বিক্রিয়া প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, যা খালি মুখে সহ্য করা কঠিন। হাইড্রোক্লোরিক অ্যাসিড 3 মোল যেটা বা 3 অণু যেটা, এটা যখন আমাদের বিক্রিয়ায় ঘটবে তখন এটা খালি মুখে সহ্য করা খুবই টাফ, অনেক ঝাঁঝালো গন্ধ, এবং এটা মাথা ধরার একমাত্র কারণ। এখন আমি এতক্ষণ যাবত যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো মাস্ক। কি আলোচনা করছিলাম? মাস্ক। এই মাস্ক আসলে কি দিয়ে তৈরি? মাস্ক গুলো মূলত যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে জিওলাইট, এটা একটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে, অথবা হচ্ছে চারকোল। হ্যাঁ, তাহলে মাস্কের তৈরির জন্য যে দুইটা জিনিস দরকার, এটা হলো জিওলাইটের উপাদান অথবা কি চারকোল। যাক, আর মাস্ক নিয়ে কোনো আলোচনা নয়, আমরা পরবর্তীতে আসবো হচ্ছে হ্যান্ড গ্লাভস। গ্লাভসের ক্ষেত্রে যদি আমরা আসি, গ্লাভস গুলো কোনটা কিরকম হবে, আমরা 4 নাম্বারে যাব হচ্ছে হ্যান্ড গ্লাভস, বা আমরা আলোচনা করব হচ্ছে গ্লাভস। গ্লাভস গুলো আমাদের হাতের সুরক্ষার জন্য। গগলস হলে চোখ, গ্লাভস হলে কি? হাত। এই সুরক্ষার জন্য আমাদের কেন আসলে আমরা গ্লাভস ব্যবহার করব? আমরা অনেক সময় রাসায়নিক ল্যাবরেটরিতে আর্সেনিক খুব ক্ষতিকর, লেড আমাদের ক্ষতিকর, সিলভার আমাদের হাতের জন্য ক্ষতিকর হতে পারে, তারপর হচ্ছে মার্কারি, এই ধরনের বস্তু বা রাসায়নিক দ্রব্য নিয়ে আমরা কাজ করি। এগুলোর কি হইতে পারে? এই পদার্থগুলো আমাদের যদি ত্বকে লেগে যায়, তাহলে আমরা বিভিন্নভাবে আমাদের ত্বকে বিভিন্ন স্কিন হইতে, মানে স্কিনে প্রবলেম হতে পারে। ঠিক আছে, অ্যাপ্রন নিয়ে যখন কথা বলছিলাম, আমি আসলে অ্যাপ্রনটা শেষ করিনি, সরি ফর দ্যাট। আসলে আমি 4 নাম্বারে যাই আগে, তারপর আমরা 5 নাম্বারে আসি। 4 নাম্বারে আমরা আলোচনা করবো কি নিয়ে? অ্যাপ্রন। এটা আমাদের অ্যাপ্রন। অ্যাপ্রনটা আসলে কেমন হবে? আমি আমরা অ্যাপ্রন তো সবারই দিচ্ছি, ডাক্তাররা অ্যাপ্রন পরে, স্কুলে অনেক শিক্ষার্থী যারা ক্যান্টনমেন্টে পড়ে তাদের অ্যাপ্রন থাকে। অ্যাপ্রনটা হবে হলো 3/4। কি হবে? 3/4। 3/4 মানে কি? মানে হলো আমাদের পুরো বডিকে যদি 4টা ভাগ করা হয়, তার মধ্যে 3 ভাগ অংশ যেটা ঢেকে রাখতে পারবে, সেই পোশাকটাই হচ্ছে অ্যাপ্রন।
অ্যাপ্রন কেমন হবে? অ্যাপ্রন হবে হচ্ছে সুতি কাপড়ের। অ্যাপ্রন হবে সুতি কাপড়ের। এখন সুতি কাপড়ের হইলেও শুধু হবে না, এটাকে অবশ্যই তাপ অর্থাৎ তাপের আদান প্রদান হতে হবে। এই তাপের আদান প্রদানের জন্য অ্যাপ্রনের আর একটা জিনিস মনে রাখবো যে তাপ বিকিরণকারী হতে হবে। তাপ কি হতে হবে? বিকিরণ করতে পারবে এরকম সুতি হইতে হবে। ঠিক আছে? আর অ্যাপ্রনের হাতা কখনো হাফ হাতা বা ফুল হাতা হবে না, সেটা হবে 3/4। ঠিক আছে? বা 3/4, মানে 3/4 হবে। আচ্ছা, অ্যাপ্রনের ক্ষেত্রে আমি বলি যে অ্যাপ্রন আমরা কেন পরবো? অ্যাপ্রন পরলে প্রথমত যেটা আমাদের রক্ষা পাবে, এক নম্বরে আমরা মনে রাখবো সেটা হলো আমাদের স্কিন বা ত্বক। অ্যাপ্রন পরলে আমাদের কি রক্ষা পাবে? প্রথমত ত্বক। 2 নম্বর হচ্ছে অ্যাপ্রন ছাড়া যদি আমরা ল্যাবরেটরিতে যাই, ঠিক আছে, তাহলে আমরা যে ভালো পোশাকগুলো পরে থাকবো সেটা নষ্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে কি, অ্যাপ্রন আমাদের ড্রেস রক্ষা করে। কি? ড্রেস বা পোশাক রক্ষা। 3 নম্বরে আমরা মনে রাখবো যে অ্যাপ্রন যদি আমরা পরে যাই, আমরা মনে হবে যে আমরা অ্যাপ্রন পরে এখন কোথায় যাব? অবশ্যই ল্যাবরেটরিতে যাব। যেহেতু ল্যাবরেটরিতে যাচ্ছি, তার মানে আমাদের একটা মেন্টাল প্রিপারেশন হচ্ছে যে আমি এখন ল্যাবে কাজ করতে যাচ্ছি, আমাকে খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। তার মানে মানসিক প্রস্তুতি, মেন্টাল প্রিপারেশন, বা মনে রাখবো হলো মানসিক প্রস্তুতি। ঠিক আছে? তো এটা হলো অ্যাপ্রনের কাজ। এরপরে আমরা পরের জায়গাতে আসবো হচ্ছে 5 নাম্বার, যেটা সেটা হইলো 5 নাম্বারে আমাদেরকে মনে রাখা লাগবে যে যেটা বলছিলাম সেটা হলো গ্লাভস। ঠিক আছে? এই গ্লাভস নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা 5 নাম্বারের যেটা এটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হলো কি? গ্লাভস। এগুলো মিশাই। গ্লাভসের ক্ষেত্রে অনেক ধরনের গ্লাভস আছে। তো গ্লাভস গুলো যেন 100% বায়োডিগ্রেডেবল হয় বা জীবাণু খেয়ে ফেলতে পারে এরকম গ্লাভস আমাদেরকে ব্যবহার করতে হবে। গ্লাভসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। গ্লাভস আমরা আসলে কেন পরবো সেটা আমাদের জানাটা খুবই জরুরি। এখন গ্লাভস গুলোর মধ্যে আছে বিভিন্ন ধরনের গ্লাভস, সেটা আমরা একটু দেখাই। হ্যাঁ, তো গ্লাভস কেন পরতে হবে? কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম যে আর্সেনিক, সিলভার, তারপর হচ্ছে মার্কারি, এবং হচ্ছে কি লেড। এগুলো হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে নিয়ে এই সকল জিনিসপত্র নিয়ে আমাদের ল্যাবরেটরিতে কাজ করতে হয়। এই সকল জিনিস হচ্ছে ত্বকের ক্ষতি করে বা আমাদের হাতের ক্ষতি ক্ষয় করতে পারে। আর্সেনিক, সিলভার, মার্কারি এবং লেড। এই জন্য আমাদেরকে অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে, অথবা আমাদের স্কিনের ক্ষয় হবে বা আমাদের ত্বকের ক্ষয় হবে, বা হাতের তালু থেকে শুরু করে বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা করতে পারে। মরিচ নাড়লে যে, মানে মরিচ হাত দিয়ে ধরলে যেরকম হবে সেরকম আসলে হতে পারে। তো আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা একটু দেখি যে কি অবস্থা। আমরা একটু দেখি। ঠিক আছে, আমাদের লাইভে কোনো সমস্যা হচ্ছে না। আমি পরবর্তী অংশে যেটা আলোচনা করব সেটা নিয়ে একটু কার্যক্রম প্রসারিত করি। দেখি যে আমাদের কি ধরনের পর্যায়ক্রমে আমাদের এই কাজগুলো চলবে সেটা আমরা যদি খেয়াল করি। যে এই গ্লাভস ব্যবহার না করলে, ধরেন আপনি পটাশিয়াম সায়ানাইড নিয়ে কাজ করছেন। ঠিক আছে? পটাশিয়াম কি বলেন তো? সায়ানাইড, PCN। পটাশিয়াম সায়ানাইড নিয়ে যখন আপনি ল্যাবরেটরিতে বা সায়ানাইড লবণ নিয়ে যখন কাজ করবেন, তখন প্রথমত তো আপনাদের শরীরের সংস্পর্শে যদি এটা আসে, হ্যাঁ, তো পটাশিয়াম সায়ানাইড লবণ বা পটাশিয়াম সায়ানাইড লবণ যেটাই আমি বলি না কেন, বা সরাসরি আমি যদি বলি সায়ানাইড লবণ, দেখেন বুঝি সায়ানাইড লবণ, ধরেন এটা নিয়ে আমি ল্যাবরেটরিতে কাজ করছি, তো সায়ানাইড লবণ আমার শরীরে রক্তের সংস্পর্শে চলে আসে, মানে শরীরের রক্ত নাকি মানব দেহের
কিসের? রক্ত। এর সংস্পর্শে যদি আসে তাহলে কি হতে পারে? এখানে একটা যৌগ তৈরি হবে, সেটার নাম হচ্ছে সায়ানোহিমোগ্লোবিন। কি যৌগ তৈরি হবে? সায়ানোহিমোগ্লোবিন। সায়ানোহিমোগ্লোবিন। এই সায়ানাস হিমোগ্লোবিন হচ্ছে একটা জটিল যৌগ। কি যৌগ এটা? এটা এক ধরনের জটিল যৌগ, যা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে বা মানুষের মৃত্যুর জন্যই দায়ী। ঠিক আছে? মানে এই জটিল যৌগটা কি করে আসলে? হ্যাঁ, মূলত এর কাজ হচ্ছে যে রক্তে অক্সিজেন পরিবহনে বাধা দেয়। রক্তে অক্সিজেন পরিবহন পরিবহনে বাধা দেয়। রক্তে যদি অক্সিজেন পরিবহন না হয় আপনি বাঁচবেন? রক্তে অক্সিজেন পরিবহনে বাধা। ঠিক আছে? তো পটাশিয়াম সায়ানাইড হোক বা সায়ানাইড লবণের সাথে যদি আমাদের শরীরে রক্তের কোনো সংস্পর্শ ঘটে, তাহলে সেখানে অবশ্যই সায়ানোহিমোগ্লোবিন নামক জটিল যৌগ সৃষ্টি হবে, যা আমাদের শরীরে রক্তে অক্সিজেন পরিবহনের বাধা সৃষ্টি করবে। এই বাধা সৃষ্টি করলে আমরা বাঁচবো না। হ্যাঁ, তো এই গ্লাভস গুলো কেমন হবে? হ্যান্ড গ্লাভস গুলো কেমন? হ্যান্ড গ্লাভস গুলোর মধ্যে আছে জিটেক্স, ল্যাটেক্স, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ভিনাইল গ্লাভস আছে বা পলিভিনাইল গ্লাভস আছে, নাইট্রাইল গ্লাভস আছে। এই গ্লাভস গুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, একটু দেখি। তো একটু যদি আমরা দেখার চেষ্টা করি, সেটার ক্ষেত্রে আমরা একটু আসি। গ্লাভস গুলোর মধ্যে আমি কি বলেছি? ৬-৭ ধরনের গ্লাভস আছে। সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, প্রথমত আমরা মনে রাখবো হচ্ছে জিটেক্স গ্লাভস। এখান থেকে লিখি। ১ নম্বরে আমরা মনে রাখবো হলো জিটেক্স গ্লাভস। জিটেক্স জিটেক্স গ্লাভসের কাজ কি আসলে? হ্যাঁ, জিটেক্স গ্লাভস হচ্ছে ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করবো, তখন আমাদের জিটেক্স গ্লাভস, ছোটখাটো জ্বলন্ত বস্তু, ছোটখাটো কি বস্তু? জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করতে। ঠিক আছে? এখানে জি বা বর্গীয় জ আছে, এখানে মনে রাখবো হচ্ছে জ্বলন্ত বস্তু, এটা মনে রাখলেই হবে। তারপরে ২ নম্বরে মনে রাখবো হচ্ছে ল্যাটেক্স গ্লাভস। ল্যাটেক্স গ্লাভস, এইখানে আমরা একটা শর্ট লাইন মনে রাখলেই হবে যে এখানে ল আছে না, এটা শরীরে অ্যালার্জির সৃষ্টি করে। কি করে? অ্যালার্জির সৃষ্টি করে। তার মানে এটা আমাদের অস্বস্তি দিবে একটু। হ্যাঁ, অ্যালার্জি সৃষ্টি করে। অ্যালার্জি সৃষ্টির মূল কারণ হলো প্রোটিন। হ্যাঁ, এই গ্লাভসটা প্রোটিন দ্বারা তৈরি, বা এই গ্লাভসে কি আছে? প্রোটিন থাকার কারণে অ্যালার্জি সৃষ্টি করে। এরপরে আমরা মনে করেন হচ্ছে ৩ নম্বরে যদি আমরা যাই, বিভিন্ন রাবার গ্লাভস, যেমন নাইট্রাইল রাবার গ্লাভস এর ক্ষেত্রে বলি, রাবার গ্লাভস বা নাইট্রাইল রাবার গ্লাভস। আচ্ছা, এই জিটেক্স গ্লাভসটার আরেকটা জিনিস আমরা বলে দিই, যেটা অ্যাসবেস্টস। কি? অ্যাসবেস্টস এর বিকল্প, জিটেক্স গ্লাভসের বিকল্প হচ্ছে কি? অ্যাসবেস্টস, বা অ্যাসবেস্টস দ্বারা এটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, নাইট্রাইল গ্লাভস। কি গ্লাভস? আমার পরেরটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস। শুধুমাত্র নাইট্রাইল গ্লাভস আমরা মনে রাখবো যে বৈদ্যুতিক শক প্রতিরোধ। কি? বৈদ্যুতিক শক থেকে বাঁচার জন্য, বৈদ্যুতিক শক থেকে বাঁচার জন্য এই নাইট্রাইল গ্লাভস ব্যবহার করা হয়। কারণ বৈদ্যুতিক শক, তার মানে নাইট্রাইল মানে হচ্ছে এখানে রাবার গ্লাভস। এটা হচ্ছে নাইট্রাইল রাবার গ্লাভস। হ্যাঁ, এই নাইট্রাইল গ্লাভস বৈদ্যুতিক শক প্রতিরোধী গ্লাভস। বুঝা গেছে? এখন আমাদের সবসময় চেষ্টা করব যে ডিসপোজেবল ওয়ান টাইম হ্যান্ড গ্লাভস ব্যবহার করার জন্য। কাজ শেষে গ্লাভস খুলে হাত পরিষ্কার করে নিতে হবে এবং যথাস্থানে ফেলে দিতে হবে। যাদের অ্যালার্জি আছে তাদের হ্যান্ড গ্লাভস ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, এটা চুলকানির একটা কারণ হতে পারে। তো এই হচ্ছে আমাদের গ্লাভস কাহিনী। এখন এই গ্লাভসের ক্ষেত্রে যখন আমরা চাচ্ছিলাম, সেটা আরেকটা গ্লাভস নিয়ে আমরা কথা বলি।
কয়টা গ্লাভস নিয়ে বলছি? 3টা। আর একটা গ্লাভস নিয়ে বলি, সেটা হচ্ছে পিভিসি গ্লাভস। 4 নাম্বার গ্লাভসের নাম আমরা বলছি পলিভিনাইল ক্লোরাইড গ্লাভস বা ভিনাইল গ্লাভস, যাই বলেন না কেন বললেই হবে। কি গ্লাভস? ভিনাইল গ্লাভস। এখন ভিনাইল গ্লাভসের কাজ কি? ভিনাইল গ্লাভস হচ্ছে আমরা বিভিন্ন রাসায়নিক দ্রব্য নিয়ে যখন কাজ করব, রাসায়নিক দ্রব্য, এই রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করার সময় অবশ্যই ভিনাইল গ্লাভস গুলো ব্যবহার করা হয়। ল্যাবরেটরিতে আসলে রাসায়নিক দ্রব্য ছাড়া কোনো কিছু নাই। তো ভিনাইল গ্লাভস এর কাজ হচ্ছে এই রাসায়নিক দ্রব্য যেমন হচ্ছে ক্ষার, অ্যাসিড, এসব নিয়ে কার্যক্রম প্রসারিত করতে হয়। এই জন্য আমাদের ল্যাবরেটরিতে অবশ্যই কোনো না কোনো গ্লাভসের সংস্পর্শে আসতে হয়। গ্লাভস ব্যবহার না করলে আমাদের ত্বকের ক্ষতি হয়। আমরা প্রথম দিকেই বলেছি যে স্কিনের প্রবলেম হতে পারে। তো এইরকম জায়গা থেকে বাঁচার জন্য আমাকে অবশ্যই গ্লাভস গুলো ব্যবহার করতে হবে। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের পা। হ্যাঁ, অ্যাপ্রনের পরে আমাদের হাতের পরে আমরা এখন কথা বলবো হচ্ছে পা নিয়ে। পায়ে অবশ্যই আমরা কোনো স্যান্ডেল জাতীয় কোনো কিছু পরবো না। আমরা চেষ্টা করবো শু পরার। শুধু চেষ্টা না, আমরা শু পরবো। কারণ দেখা যাচ্ছে ল্যাবরেটরিতে কোনো রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করতে গেলাম, হঠাৎ করে কেমিক্যাল আমাদের কি হলো, পায়ে পড়লো, তো এটা আমাদের ক্ষত সৃষ্টি করবে। এর থেকে বাঁচার জন্য অবশ্যই আমাকে কি ব্যবহার করতে হবে? মাস্ট বি আমাকে জুতো ব্যবহার করতে হবে। আর এই জুতোগুলো কোনো নর্মাল জুতো হওয়া যাবে না। যেমন কাপড়ের জুতোগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেটা দাহ্য। দাহ্য পদার্থ থেকে আমাকে অবশ্যই ল্যাবরেটরিতে ঢুকলে বিরত থাকতে হবে। যাক, এটা আমাদের কাজ শেষ। এখন আমাদের যেটা কাজ সেটা আমরা নিয়ে সামনে আগাই। যে এতক্ষণ যাবত আমরা এত গ্লাভস ট্লাভস নিয়ে কাজ করলাম, এখন এই ল্যাবরেটরিতে কাজ করতে গেলে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে? এই যন্ত্রপাতিগুলো বেশিরভাগ সময়ই কাঁচের যন্ত্রপাতি হয়। ল্যাবরেটরিতে 2 ধরনের গ্লাস সামগ্রী থাকে, একটা হলো শক্ত গ্লাস আর একটা হচ্ছে নরম গ্লাস। একটা হলো পাইরেক্স গ্লাস আর একটা হচ্ছে আমাদের সফট গ্লাস বা নরম গ্লাস। পাইরেক্স মানে হচ্ছে শক্তিশালী যে গ্লাস, আর সফট গ্লাস বা কোমল গ্লাস যেটা, এটা আমাদের জন্য আহ একটু অন্যরকম। হ্যাঁ, এখন যাই হোক, তো এই রাসায়নিক কাজগুলো করার জন্য যেমন তেল, গ্রিজ জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলো আমরা ডিটারজেন্ট এগোন 90 দিয়ে পরিষ্কার করি। এখন গ্লাসগুলো যখন আমরা ব্যবহার করি তখন বিভিন্ন ধরনের কার্যক্রম গ্লাসের মধ্যে হয়, যেমন বুলেট, পিপেট, এই যে গ্লাস সামগ্রীগুলো আছে, তারপরে ধরুন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত টেস্ট টিউব, এগুলোর মধ্যে বিভিন্ন ময়লা টয়লা লেগে যায়। এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য, এই ময়লাগুলোর থেকে পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সোডিয়াম কার্বনেট। কি বলছি? সোডিয়াম কার্বনেট এর 10% জলীয় দ্রবণ। এটা একটু আমরা মনে রাখি। হ্যাঁ, পরিষ্কারকের মধ্যে এটা একটা আছে। ধরেন বিভিন্ন ধরনের ধুলা ময়লা বা দীর্ঘদিন যাবত একটা কোনো কিছু পড়েছিল, তখন সেটা আমার কি করতে হবে, একটা গামলার মধ্যে সোডিয়াম কার্বনেটের 10% জলীয় দ্রবণ নিতে হবে। নেওয়ার পর ওর মধ্যে আমাদের কাচের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো ভেজাতে হবে। ভিজিয়ে রাখার পর পর্যায়ক্রমে আস্তে আস্তে পরিষ্কার। ঠিক আছে? আর এরপরে আমরা আসবো হচ্ছে ধরেন গ্রিজ, আলকাতরা, এগুলো নিয়ে যখন আমরা কিছু করি বা তেলের কোনো কিছু নিয়ে, তখন আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ডিটারজেন্ট ডেকন 90। ডিটারজেন্ট ডেকন 90, এটা হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব পরিষ্কারক। হ্যাঁ, কারণ হচ্ছে এটা হলো ফসফেট মুক্ত। মুক্ত, ফসফেট মুক্ত, এবং আমরা মনে রাখবো হচ্ছে 100% বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল, 100% কি? বায়োডিগ্রেডেবল বা ফসফেট মুক্ত হওয়ায়, যেহেতু ফসফেট থাকলে আসলে পানি দূষণ বা দূষণের কারণ হয়, যেহেতু ফসফেট নাই তার মানে এটা কোনো দূষণ করবে না। তার মানে এটা হচ্ছে 100% বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে জীবাণু দ্বারা মানে জীবাণু ভক্ষণ করতে পারে। হ্যাঁ, বা জীবাণু খেয়ে ফেলতে পারে। যাক, এইখান থেকে আমাদের পরের যে কাজ
সেটা হচ্ছে ডিটারজেন্ট যে কোনো 90 কার্যক্রমের পর আমরা সর্বোত্তম পরিষ্কারক, এটা হচ্ছে পরিবেশ বান্ধব, এটা কি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, হ্যাঁ, পরিবেশ বান্ধব। তারপরে আমরা মনে রাখবো হচ্ছে ক্রোমিক অ্যাসিড, অ্যাসিড ক্রোমিক অ্যাসিড। তো এই ক্রোমিক অ্যাসিড হচ্ছে সর্বোত্তম পরিষ্কারক, এটা হচ্ছে আমাদের কি পরিষ্কারকের মধ্যে সবচেয়ে ভালো সর্বোত্তম পরিষ্কারক। সর্বোত্তম পরিষ্কারক হচ্ছে কি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ বা ক্রোমিক অ্যাসিড। তো এই ক্রোমিক অ্যাসিড কিভাবে তৈরি হয়, যে K2Cr2O7 প্লাস হচ্ছে এর সাথে থাকবে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। কি অ্যাসিড? গাঢ় সালফিউরিক অ্যাসিড। আমরা এই পটাশিয়ামের জায়গায় সোডিয়ামও করে দিতে পারি, সোডিয়াম Cr2O7 প্লাস হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো পটাশিয়াম ডাইক্রোমেট অথবা সোডিয়াম ডাইক্রোমেট যাই হোক না কেন, এর সাথে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দেই, তাহলে আমাদের ক্রোমিক অ্যাসিড মিশ্রণ প্রস্তুতি হবে। এখন এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণের দ্বারা যে কাজগুলো হবে সেটা হচ্ছে, এটা সবচেয়ে ভালো পরিষ্কারক। এটার মধ্যে পানি নিতে হবে, পাতিত পানি নিতে হবে, কত মোলার কি নিতে হবে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। এগুলো নিয়ে আমরা এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। এরপরেও আমাদের আরো একটা পরিষ্কারক আছে, সেটা হচ্ছে অ্যালকোহল বা অ্যাসিটন। অ্যালকোহল বা অ্যাসিটন এটা হচ্ছে আমাদের কবির স্যারের বইয়ে দেওয়া আছে, আমি এক জায়গায় দেখলাম। আর একটা পরিষ্কারক হচ্ছে কি অ্যালকোহল বা হচ্ছে অ্যাসিটন। এটা দিয়েও আমাদের যন্ত্রপাতিগুলো কি করা যাবে, পরিষ্কার করা সম্ভব। হ্যাঁ, আচ্ছা, আমি যতটুকু পড়াইছি এর মধ্যে এটা একটা আরেকটা পরিষ্কারকের কাহিনী বলি, যে অ্যামোনিয়া দ্রবণ। আমরা আরেকটা পরিষ্কারকের নাম মনে রাখবো হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ। আরেকটা পরিষ্কারক কি অ্যামোনিয়া দ্রবণ, এটাও এক ধরনের পরিষ্কারক। আচ্ছা, তাহলে এতক্ষণ যাবত যা আলোচনা করেছি সেগুলো, এখন এই গ্লাস সামগ্রীগুলো পরিষ্কার করার জন্য করার পর কি করতে হবে, শুকাইতে হবে মাস্ট। শুকানোর জন্য আমাদের যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে ডেসিকেটর। তারপর হচ্ছে আমাদের আছে হলো অ্যাসিটন। দেখেন অ্যাসিটনের, হ্যাঁ, পরিষ্কারক হিসেবেও কাজ করে, আবার শুকানোর জন্য এটা কি কাজে লাগে। হ্যাঁ, আর এরপরে হতে পারে মাইক্রোওয়েভ এবং হচ্ছে আমাদের ভ্যাকুয়াম ইভাপোরেট। এটা হচ্ছে আমাদের কি শুকানোর জন্য। তাহলে শুকানোর জন্য কি কি ব্যবহার করা হয় সেটা একটু যদি আমি লিখে দিই। দেখেন, মানে এই যন্ত্রপাতি ধুলে, মানে ধৌতকরণ করলে বা ধুয়ে ফেললে সেটা কি হবে, পানি অবশ্যই লেগে থাকবে। এই পানিগুলো শুকানোর জন্য যেটা লাগবে সেটা হলো কি ডেসিকেটর, প্রথমত শুষ্ক করার প্রক্রিয়া। হ্যাঁ, শুষ্ক করার কি বলছি প্রক্রিয়ার মধ্যে কি কি থাকবে, এক হলো কি ডেসিকেটর, 2 নাম্বার আমরা মনে রাখবো হলো মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, ম্যাক্রো বলিনি, মাইক্রো, হ্যাঁ, ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করতে হবে। 3 নাম্বার যেটা আমরা মনে রাখবো সেটা হলো কি বলছি অ্যাসিটন। ও, এটা হচ্ছে আমাদের কি পরিষ্কারক হিসেবেও কাজ করে, আবার শুকানোর জন্য কি কাজ করে থাকে অ্যাসিটন। এরপরে আমাদের 4 নাম্বারে আমরা যেটা মনে রাখবো সেটা হলো কি বললাম, সোডিয়াম ভ্যাকুয়াম ইভাপোরেট, ভ্যাকুয়াম ইভাপোরেট, ইভাপোরেট। প্রথম দিন তোমরা জাস্ট এগুলো একটু মনে রাখো, তাহলেই হবে। আর এইচএসসি 28-এর ব্যাচের সাথে আমি সম্পূর্ণ সময়ই থাকবো ইনশাল্লাহ। অর্থাৎ এসএসসি 26-এ তোমাদের সাথে ছিলাম, অনেকেই আমার কাছে পড়ছো অনলাইনে, বিভিন্ন এক্সাম ব্যাচে, ক্লাস 9-এ অনেকে অনেকগুলো ক্লাস আমার হয়তো বা করেছো। হয়তো বা দেখা যাচ্ছে সেই সংখ্যাটা 0 হতে পারে। কারণ হলো আমি অনলাইনে মানে পিছিয়ে পড়া মানুষ, এখনো হোয়াইট বোর্ডে পড়াই, চেষ্টা করি
নিজের পড়াশোনাটা চেষ্টা করি পড়াশোনা করে। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টা করব একদম বেসিক জিনিস যাতে ভুল না পড়ানোর। আমরা অলরেডি অনেক ভাইরাল অনেক কিছু দেখেছি। যাক, এগুলো মানুষের সমালোচনা নয়, আমি আমার নিজের আত্মসমালোচনাই করতে চাই। আমি আমার জায়গা থেকে নিট অ্যান্ড ক্লিন থাকলেই হলো। আর সবচেয়ে বড় কথা, শিক্ষক হিসেবে আমি দূরশিক্ষণ ব্যবস্থায় জড়িত আছি। সেহেতু ইন্টারনাল, এক্সটার্নাল যে কোনো কিছু, মানে অভ্যন্তরীণ হোক বা বাহ্যিক হোক, যে কোনো ভুলের জন্য অবশ্যই আপনারা আমাকে আগে জানাবেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যে এই ভুলটা শুধরে নেওয়ার জন্য। হ্যাঁ, আর সর্বোপরি হইল যে এই রসায়ন যেহেতু আমি পড়াচ্ছি, আমার ডিপার্টমেন্ট রিলেটেড সাবজেক্ট না, তাও আমি রসায়ন পড়াই। রসায়ন আমার আসলে পড়াইতে ভালো লাগে এবং রসায়ন আমি ভালো বুঝি, ভালো বোঝাতে পারি। এটা আমি আসলে মনে করি। এখন আপনারা কতটুকু আমার কাছ থেকে ভালো বোঝেন সেটাও গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে অনলাইনে পড়ানোটা একটু টাফ, সামনে কোনো অডিয়েন্স নাই। একা একা কথা বলা, একা একা কনসেন্ট্রেশন ধরে রাখাটাও অনেক কঠিন একটা ব্যাপার। পর্যায়ক্রমে অনেক মানুষকে আমি দেখেছি অনলাইনে আসতে। আমি 17 সালে প্রথম ভিডিও বানিয়েছিলাম জাভা ফুল টেকনিক। তখন থেকে আমার ইচ্ছা ছিল যে অনলাইনে পড়াবো। 20, 21, 22, 23 এই সময়টাতে পড়িয়েছি। মাঝখানে 2 বছর পলিটিক্যাল হোক বা বিভিন্ন অ্যাসেসমেন্ট বা আহ, বিভিন্ন কারণে আমি আসলে এখান থেকে বিরত ছিলাম। আমি আবার 26 এসে শুরু করছি। অফলাইনে সবসময় পড়াচ্ছি, অফলাইনে কখনো বাদ রাখিনি। যাই হোক, আপনারা ক্লাসগুলো করে যদি উপকৃত হন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার গাইডলাইন, আমার কথাবার্তা, আমার কার্যক্রম যদি মানে সুন্দর মনে হয় তাহলে আমার ক্লাসগুলো করেন, না হলে করার দরকার নেই। হ্যাঁ, আর স্মার্ট বোর্ড মানেই সব কিছু না, তবুও আমি স্মার্ট বোর্ডের দিকে হয়তো বা একটা সময় মানে ডিজিটালাইজেশনের সাথে যেহেতু তাল মেলাতে হবে, আমি চেষ্টা করব। হ্যাঁ, খুব দ্রুত এই কার্যক্রমটাকে এগিয়ে নিতে। তবে আমার হোয়াইট বোর্ডের ক্লাসগুলো যে খারাপ এমনটা না, আমি আমার মেধা এবং দক্ষতাকে কাজে লাগানোর চেষ্টা করবো অবশ্যই হোয়াইট বোর্ডে। আমি স্মার্ট বোর্ড কিনলেও কখনো কখনো দেখা যাচ্ছে হোয়াইট বোর্ডে আমি বেসিক পড়াবো, স্মার্ট বোর্ডে শুধুমাত্র আমি এমসিকিউ এবং সিকিউ সমাধানের চেষ্টা করবো। এটাই আমার মূল কাজ থাকবে। হ্যাঁ, হোয়াইট বোর্ড দেখেন চায়না থেকে সবচেয়ে বেশি মনে হয় হোয়াইট বোর্ড এক্সপোর্ট ইম্পোর্ট হয়। ব্যাপার হলো যেহেতু তারা এত উন্নত রাষ্ট্র, তারা নিজেরাও সম্ভবত বিভিন্ন জায়গায় হোয়াইট বোর্ড ব্যবহার করে। হ্যাঁ, যাই হোক, এগুলো নিয়ে আর কিছু না বলি। পড়াশোনা নিজের কাছে, নিজে পড়লেই হবে। আমি চাইলেও কাউরে মানে খাওয়াই দিতে পারবো না যে ব্যথা না কমলে ট্যাবলেটের পরিবর্তে ইঞ্জেকশন দেবে, এরকম ঘটনা খুবই কম। তবে চেষ্টা তো করবো। ঠিক আছে, ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।